মনি আপা আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি আপনি বুঝতেই পারছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের যে সংলাপ, যে প্রস্তাবনা, সেখানে স্পষ্টভাবেই আপনারা রোডম্যাপ চেয়েছিলেন, নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলেন। বিএনপি তার কি সদুত্তর পেয়েছে নাকি অপেক্ষায় আছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, অনেক বছরের ত্যাগ তিতিক্ষার পরে একটা সরকার আসছে, যেভাবে আসুক জনগণ তাকে মেনে নিয়েছে। জনগণ তো ভোট দিয়ে সরকার বানায় নাই, জনগণ মেনে নিয়েছে, এটা প্রচ্ছন্নভাবে বোঝা যায়। কারো যেহেতু কোনো সমালোচনা নাই, চরমভাবে মানুষ একটু হাঁপ ছেড়ে বেঁচেছে। আমরা সমর্থন আছে একরকম। আমরা চেয়েছি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সহযোগিতা আছে। শুধু তাই না, এই সরকার কে সহযোগিতা করার জন্য আমাদের যতটুকু করতে হয় আমরা করব। তবে এই সরকার যদি ব্যর্থ হয় শুধু তাদের জন্যই, কারণ এই সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের ছুঁয়ে যাবে। তাদের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। তারপরেও যদি সরকার ব্যর্থ হয় তাহলে কিন্তু তাদের জন্যই তারা ব্যর্থ হবে। আজকে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার 2 মাস হয়ে গেছে, 2 মাস চলে গেছে। আমরা কিন্তু একটা দৃশ্যমান কিছু আমরা সফলতা দেখতে চেয়েছিলাম, আশা করেছিলাম। 2 মাস খুব কম সময়, তারপরেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে একদম কম সময় না, অন্তর্বর্তীকালীন, কারণ এটা সাময়িক সরকার, এটা তো বোঝাই যায় আসার সময়। তো এটা একটা যেমন দিক। দ্বিতীয়ত, যেমন এখন যেটা খুব তীব্রভাবে অনুভব করি, দ্রব্যমূল্য। এই টেলিভিশনে, অনেক টেলিভিশনে, এই টেবিলে অনেকবার বলেছি দ্রব্যমূল্যের কথা, কিন্তু সত্যি দুঃখজনক হলেও সত্যি যে দ্রব্যমূল্যের কোনো দাম কমে নাই। এটা আমরা কিন্তু বুঝি না, ব্যবসায়ীরা কি করলো, ব্যাংক কি করলো, সরকার কি করলো। আমরা মানুষরা, সাধারণ পাবলিক, বাজারে গিয়ে কম, মানে নর্মালের মধ্যে কিনতে চাই, মানে একদম কম সেটাও বলি না, যেটা সত্যিকার দাম হতে পারে এরকমই। কিন্তু আমরা সিন্ডিকেট এতদিন বলতাম, তো সিন্ডিকেট কিন্তু আমরা কেউ দেখতে পাই নাই এখন পর্যন্ত। অথচ আমরা ভেবেছিলাম এই সরকারের সময় সিন্ডিকেট অটো চলে যাবে, অথবা এই সরকার আঙ্গুল দিয়ে ধরে দিবে ব্যবসায়ী সিন্ডিকেট যদি থাকে যে যেখানেই থাকুক না কেন তারা ধরে দিবে। কিন্তু আমরা দৃশ্যপটে তা পাইনি। এখন সরকারের যেটা বলার কথা, ধরেন অ্যাপ্রক্সিমেট একটা হিসাব যদি করি, আমরা মনে করি দিয়েই অঙ্ক করতাম ছোটবেলা, তারপরে কিন্তু অঙ্ক মিলেই যেত। তো আমরা যদি অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করি যে আমরা 1 বছর, আমরা 6 মাস, আমরা 1.5 বছর, যেমন সেনাপ্রধান, ওনার বলার কথা না, তারপরে উনি বলেছেন যে 18 মাস, 1.5 বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। এরকম যদি অন্তর্বর্তীকালীন সরকার বলতেন, তাহলে আমাদের জন্য, জনগণের জন্য সুবিধা হতো, বিভিন্ন রাজনৈতিক দলের জন্য সুবিধা হতো। কিন্তু ওনারা কেন জানি রহস্যজনকভাবে এই ব্যাপারে ওনারা কোনো কথাই বলছেন না। এবং বিএনপি, আপনি খেয়াল করেন, যতবার ওনাদের সাথে কথা বলেছেন, ওনাদের বাইরেও কথা, যে প্রেস কনফারেন্সে বা বিভিন্ন সভা সমাবেশে কথা বলেছেন, বিএনপি কিন্তু বলেছেন একটা যৌক্তিক সময়। তাদেরকে কিন্তু খুব চাপেও রাখেন নাই বিএনপি। একটা যৌক্তিক সময়ের কথা ঘোষণা দিক, একটা রোডম্যাপ দিক তারা। সেই রোডম্যাপ অনুযায়ী যে ওই দিনই হতে হবে, নট নেসেসারিলি। রোডম্যাপের 2 দিন আগেও হতে পারে, 5 দিন পরেও যেতে পারে। এটা সময় আমরা বুঝবো, এনভায়রনমেন্ট কি এটা আমরা কিন্তু বুঝবো। আমরা এত একদম অবুঝ না। কিন্তু সরকার কেন বলছে না আমরা জানি না। বিএনপি আবারও গতকাল সেনাপ্রধানের কথা বলছিলেন যে তিনি 1.5 বছরের কথা বলেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে সেটি আবার পরে বলা হয়েছে সেটা তার ব্যক্তিগত মতামত, এবং সরকার যখন বলবে তখনই নির্বাচনের তারিখটা ঠিক হবে। সরকার বলবে না কেন? সরকার তো আমাদেরই সরকার। তার মানে কি 1.5 বছরের মধ্যে কি নির্বাচন হচ্ছে না? আমি আপনাকে বলি, এটা আমরা মেনে নেই। এটা তো ওই যেটা সরকার বলেছে যে এটা ওনার বলার কথা না, ওনার বলার কথা না। উনি যেমন বলেছেন, আমরা ধরে নিয়েছি আমাদের মতো করেই উনি বলেছেন, উনিও হয়তো চান। এখন এক নানা জনের নানা মত। যেমন ধরেন আমরা চাই যতটা যৌক্তিক সময়, কম সময়ের মধ্যে নির্বাচনের একটা ঘোষণা দিবেন, একই সাথে সংস্কারের সাথে সাথে আদমশুমারিটা হবে, ভোটার একদম অ্যাকুরেট ভোটার লিস্টটা হবে, সেটা আমরা যেমন চাই। আবার একই দিন দেখেন, জামাত যখন আলোচনা করলো, জামাত কিন্তু বলল আগে সংস্কার তারপরে নির্বাচন। আমরা কিন্তু এরকম বলি না, সংস্কারের গতিতে চলবে, নির্বাচনের গতিতে চলবে। সংস্কারের মানুষগুলো তার নির্বাচন করে দিবে না, নির্বাচনের মানুষগুলো কিন্তু সংস্কার জায়গা করবে না। বাংলাদেশের মানুষ কিন্তু কম না, আর একদমই যে বুদ্ধিজীবী মার্কা মানুষ নাই তাও কিন্তু না।
তো যারা এই লেভেলে এই লাইনে ছিল তারাই সংস্কারগুলো করবে, তাদের হাত দিয়েই হোক আমরা চাই। ওনারা সংস্কার করতে থাকুক। ইন দ্য মিন টাইম আপনার যদি সত্যিকার অর্থে যদি ভোটার লিস্ট আপনি করেন, তাহলে তো এই ভোটার লিস্ট সর্বোচ্চ 3 মাস লাগার কথা। কারণ 53-54 বছরের বাংলাদেশ, সব কিছুই তো কম বেশি আছে। হতে পারে যে খুব ভালো অবস্থায় না, কিন্তু আছে তো। সেইখানে আইনের অনুশাসনটা যদি জুড়ে দেন আপনি, তাহলে কিন্তু সব অটো চলতে থাকবে। আজকে আইনের অনুশাসন এখনও কিন্তু ওইভাবে হয় নাই। যে আওয়ামী লীগের জন্য এত কিছু হলো, আমরা এত কিছু বললাম, তারপরে একটা সরকারের পতন আসলো ছাত্রদের মাধ্যমে, আমি ধরে নিলাম যে তারা সামনের কাতারে ছিল। এই যে পতনটা আসলো, আসার পরে আওয়ামী লীগ যেখানে যেথায় যেভাবে ছিল, একমাত্র আওয়ামী লীগের সভানেত্রী আর কিছু এমপি মন্ত্রী পালিয়ে যাওয়া ছাড়া আওয়ামী লীগ কিন্তু ওইভাবেই আছে। তাদের টাকার সমুদ্রটাও কিন্তু ওইভাবেই চলমান। সো যদি আপনার কাছে টাকা থাকে, টাকা দিয়ে যদি আপনি জিনিস কিনতে পারেন আর যদি আপনি ঘুমাতে পারেন, তাহলে তো আপনার কোনো অসুবিধা নাই। যে মানুষটা বাইরে ঘোরাফেরা করে তার হাতে কি টাকা নাই, যে মানুষটা ঘরে ঘুমায় আছে সে কিন্তু যে কাউকে দিয়ে আপনার 5 টাকার জিনিস নয় 10 টাকা লাগবে, তার কাছে কিন্তু 10 টাকা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা তার চলা দিয়ে। সো আপনি ওই কুমিরের বাচ্চার মতো একটা একটা করে বাচ্চা দেখায় অ্যারেস্ট করা, এটা আমরা চাই নাই। আমরা চেয়েছি যে অন্যায় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অন্যায় না করে শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি এতদিন জেল জুলুম হুলিয়ে নিয়ে চলতে পারে, তাহলে হোয়াই নট? আপনার আওয়ামী লীগ এত অন্যায় করেছে 16 বছর 15.5 বছর, তাহলে তারা কেন আপনার অ্যারেস্ট হবে না? তারা কেন বিচারের আওতায় আসবে না? তারা কেন আইনের মধ্যে পড়বে না? এই আইনের মধ্যে দিয়ে বিচারের আওতায় আসার জন্যই কিন্তু একটা রেভলিউশন, একটা বিপ্লব। তো বিপ্লবের সাথে সাথে কিন্তু তারা এই অ্যারেস্ট হয় নাই বলে কিন্তু প্রতিবিপ্লব করার চেষ্টা করছে, এবং এই প্রতিবিপ্লব ততদিনই করার চেষ্টা করবে যতদিন নির্বাচন না হবে। নির্বাচনে মানুষের যে ভোটটা, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সিস্টেম লস থেকে যদি এই সিস্টেমটায় আনা যায় এবং মানুষ যদি ভোট দেয়, তাহলে কিন্তু আমরা বলবো না যে আওয়ামী লীগ দেশে থাকতে পারবে না, আওয়ামী লীগ করতে পারবে না, তা না। আগে বিচারের আওতায় আসতে হবে। আমরা আপনার কোনো অন্যায় না করে যদি বিচারের আওতায় আসতে পারি, আমাকে মেরেছে, আমার নামে মামলা দিয়েছে, আমি মার খেয়েছি, আমি মামলা দিতে গিয়েছি, আমার মামলা নেয় নাই, তো আমি মামলা খেয়েছি, আমি মার খেয়েছি, আমি গুম হয়েছি, আমি মামলা খেয়েছি, আমি গুম হয়েছি, আমার বাবাকে দিয়ে অ্যাপ্লিকেশন করানো হয়েছে ওই থানাতেই যে আমার ছেলে হারিয়ে গেছে, গুম হয় নাই, আমার ছেলে ভূমধ্য সাগরে পড়ে গেছে হয়তোবা, আমার ছেলে চাকরির জন্য বিদেশ যেতে গিয়ে মারা গিয়েছে। এই ধরনের কথা কিন্তু আমরা শুনেছি। তো সেইখানে যদি আমরা অন্যায়ভাবে অন্যায়মূলক বিচারের মুখোমুখি হতে পারি, তাহলে আজকে ন্যায়সঙ্গত বিচার কেন হাত গুটিয়ে বসে থাকবে? এই ন্যায়সঙ্গত বিচার যদি হাত গুটিয়ে বসে না থাকতো, তাহলে কিন্তু এতগুলো আপনার আরেকটা এই যে পাল্টা কিছু করার এই ধান্দাগুলো কিন্তু হতো না। আজকে দেখেন, যখন আমরা কথা বলছি, এই যে বিভিন্ন কলেমা লিখে, বিভিন্ন আরবি লিখে আপনার যে মিছিল করছে যারা, এবং এটাই কিন্তু এই পতিত সরকার কিন্তু সারা বিশ্বকে দেখাবে যে দেখো আমার সময় কিন্তু আমি এদেরকে ঠাঁই দেই নাই। এই মিছিলটা কে করাচ্ছে? আমি যদি বলি ওই সরকারই করাচ্ছে যারা ঘাপটি মেরে আছে দেশের মধ্যে। আমি যদি বলি যে দেখেন আপনি সমস্ত বাংলাদেশের যত আওয়ামী লীগের বড় বড় নেতারা সব গোপালগঞ্জে গিয়ে বসে আছে, গোপালগঞ্জ দিয়ে একটা কিছু গেলে তাদেরকে অ্যাটাক করা হয়, আর্মিদেরকেও অ্যাটাক করে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তাদেরকেও অ্যাটাক করে। এই যে আইনের অনুশাসনটা যদি থাকতো, তাহলে তো এটা হতো না। এই আইনের অনুশাসনের জন্য সবশেষ যে কাজটা, সেটা হলো নির্বাচন। যদি অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারত, তাহলে হয়তো বা 2 দিন পরে হলেও আমরা বুঝতে পারতাম, কিন্তু 2 মাসেও আমরা এরকম কিছু দেখছি না আইনের অনুশাসন। তাহলে আমি কিভাবে বুঝবো? আজকে দেখেন, সচিবালয় থেকে শুরু করে সমস্ত বাংলাদেশে যেইখানে যে অফিসারটা ছিল, যেইখানে যে সচিবটা ছিল, তারা কিন্তু বহাল তবিয়াতে এক সেক্টর থেকে আরেক সেক্টরে ট্রান্সফার হয়েছে। এই যে 16 বছর আওয়ামী লীগকে আরও খারাপ বানালো তারা বুদ্ধি দিয়ে, নিজেদের শুধু আখের গোছানোর জন্য, তারা কিন্তু সবাই দিব্যি আছে। এই দিব্যিটা যতদিন থাকবে ততদিন কিন্তু কোনো দেশের কোনো সংস্কারও হবে না, উন্নয়নও হবে না, আপনার সিন্ডিকেটও ধরা হবে না। সব তো পুরানো লোক একসাথেই গান গাইছে, একসাথেই কোরাস গাইছে, তাহলে আপনার কিভাবে হবে? এই কিভাবে হওয়ার জন্য আপনাকে ডু অর ডাই, আপনাকে ডিসিশন। এখন কি মনে করেন যে অন্তর্বর্তী সরকারের যে পথ চলা বা যে পদক্ষেপ, এতে অনেকটা ধীরগতি আছে?
অবশ্যই। জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে একে তো ধীরগতি তাদের, দুয়ে যাদেরকে নেওয়া হয়েছে, যারা আসছে, আমরা তো কেউই কোনো আমাদের খবরদারি ছিলও না, আমরা খবরদারি করতে যাইও নাই, আমি দলের কথা বলছি। সেইখানে এত বেশি সিনিয়রদের নেওয়া হয়েছে যে তারা বাস্তবতার থেকেই অনেক দূরে, অনেক বছর তারা অবসরে ছিল, অনেক বছর তারা নাতি নাতনি নিয়ে খেলাধুলা করছে, দেশের খবর টবর ওরকম ওই লেভেলে তারা জানার কথা না, জানে না। কারণ তারা এই দেশের আমলারা তো আরেক ধরনের বড় কিছু, নিজের রাজা বাদশাহ মনে করে, আসল রাজা বাদশার কোনো দাম নাই, ওনারাই বড় রাজা বাদশাহ। তো এই রাজা বাদশারা তো গড্ডালিকায় প্রবাহে ছিল, তারা যখন হঠাৎ করে আসলো 15-20 বছর পরে, দেখেন আপনি 1-11-তে যারা ছিলেন তারাই কিন্তু আবারও এসছেন, তাদের মধ্যে থেকেও এসছেন। আবার আপনার ধরেন অনেক বছরে আপনার অবসর নিয়েছেন, তারাও আসছেন, ঠিক মতো তারা চলতে পারেন না, কথা বলতে পারেন না, তারা কি করবেন? ঠিক আছে, দুইটা বাচ্চা ছেলেকে দিয়েছে, তারা আবার এত বেশি অনভিজ্ঞ, শুধু তো কথা জানলেই হবে না, কথা এবং কাজের সঙ্গে মিল রাখতে হবে। একটা আমলার জন্য চেয়ারটার বয়স 35 বছর, একটা নেতার জন্য চেয়ারটার বয়স প্রায় 40, 50, 60, 70 বছর। কিন্তু যে আমলাটা অবসর নিয়েছে আপনার 20 বছর আগে, 25 বছর আগে, সেই আমলার কাছ থেকে আপনি ওই লাস্ট সচিবের যে জিনিসটা আমি পাওয়ার, সেটা কিন্তু পেতে পারি না, নাম্বার 1। নাম্বার 2, তাদের যে ধীরস্থিরতা, তাদের যে বয়সের ভাব, ওই যে রবীন্দ্রনাথ বলছিল না যে ওরে নবীন ওরে আমার কাছে, তো এই যে নবীনের সাথে প্রবীণের, এই প্রবীণ তো এটা কোঅপারেশন প্রবীণ না, কোঅপারেটিভ প্রবীণ না, এই প্রবীণ হলো একদম নিজেকে গুটিয়ে রাখা প্রবীণ। এই গুটিয়ে রাখা প্রবীণ দিয়ে তো হবে না। মানে আমি আপনার কাছে আবার আসবো, আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, সংস্কার না নির্বাচনী রোডম্যাপ, কোনটি আগে, কোনটার বেশি অগ্রাধিকার, কোনটাকে গুরুত্ব দেওয়া উচিত? ধন্যবাদ। আজকে এসিটিভির দেশ বিদেশে যারা শুনছেন, স্টুডিওর কলাকৌশলী, বিজ্ঞ আলোচকবৃন্দ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সংস্কার শব্দটির সাথে এবার খুব আনন্দের সাথে পরিচিত এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত রাজনৈতিক নেতাকর্মীরা থেকে শুরু করে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সংস্কার শব্দটিকে সাধুবাদে গ্রহণ করেছি। এই সংস্কার শব্দটি ইতিপূর্বে কয়েক বছর আগে আরেকবার রাজনৈতিক মহলে যখন এসেছিল, সংস্কার মানে কি, কোনো কিছুর পরিবর্তন, পরিমার্জন করে এটাকে একটা পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা, সংযোজন বিয়োজন করে পরিচ্ছন্ন করা। তো সেই সংস্কারটা তখন কিন্তু খুব খারাপ অর্থে ওই সংস্কারপন্থী বলে একটা সেটা 111-এর সময় হয়েছিল। তখন তো একটা প্রচেষ্টা ছিল যে রাজনৈতিক দলগুলোকে ভেঙে একটি পক্ষ যখন রাজনীতির মাঠ ছেড়ে পলায়ন করলো, চেষ্টা ছিল, একটি পক্ষ যখন রাজনীতির মাঠ ছেড়ে পলায়ন করলো, তখন এর বাহিরে মাঠে যারা অবস্থানে ছিল সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ এবং ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ এই সংস্কার শব্দটাকে খুব সানন্দে গ্রহণ করে নিল। এবং এই সংস্কারটা জরুরিও বটে। বিভিন্ন জায়গাগুলোতে গত 16-17 বছর একঘেয়েমি সরকার একচেটিয়াভাবে তারা বিভিন্ন রকম ন্যায় অন্যায় করে জায়গাগুলোকে বলা চলে অনেকাংশেই নিয়মটাকে অনিয়ম করে ফেলছে, অনিয়মটাকে নিয়ম করে ফেলছে। এবং যার যেখানে যোগ্যতা নেই তাকে সেখানে বসানো হয়েছে, যার যোগ্যতা আছে তাকে সেখানে বসানো। অর্থাৎ এই কাজগুলো এত এলোমেলো হয়েছে। এখন আমরা যখন বিভিন্ন দপ্তরে যাই, বিভিন্ন কাজে যাই, আমরা তো কর্মের কারণে বিভিন্ন দপ্তরে যেতে হয়, আমরা যা দেখি আমরা হতাশ হয়ে যাই। এখনও ওই সরকারের আমলের সমস্ত কর্তা ব্যক্তিরা, বিভিন্ন সংস্থা প্রধান, বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সচিবগুলো রয়ে গেছেন। আমি অবাক হয়ে যাই, প্রধানমন্ত্রী, বিগত সরকারের প্রধানমন্ত্রী, উনি পালিয়ে যাওয়ার সময় যে মন্ত্রিপরিষদ সচিবটা ছিলেন তিনি এখনও বহাল আছেন। হ্যাঁ, কীভাবে আছেন, কোন জাদুর পরশে তিনি আছেন আমি জানি না। এরকম বিদ্যুতে একজন সচিব ছিল, বিদ্যুতে ব্যাপক লুটপাট হয়েছে। নসরুল আহমেদ বিপু থেকে শুরু করে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের, সেখানে আজকে একটা পরিবর্তনের অর্ডার হয়েছে, কিন্তু তার চাকরির একটা লোক 3 বছর এক জায়গায় থাকবে, সেখানে দেখা যাচ্ছে তাকে 4 বছরের অতিরিক্ত সময় তাকে সেখানে রাখা হয়েছে এবং কিছুদিনের মধ্যে তিনি অবসরে যাবেন এবং সেখান থেকে ওই চেয়ার থেকে তিনি অবসরে যাবেন। কি সুন্দর একটা ব্যবস্থা তাকে সুযোগ দিয়েছে। অথচ গত 5-7 বছরে যে দুর্নীতি হয়েছে তার মধ্যে 4 বছর 4.5 বছর তিনি এখানে ছিলেন, তিনি 4 বছরে কিন্তু অনেক বড় বড় ঘটনার সাথে জড়িত ছিলেন এবং পত্রপত্রিকাগুলো অনেক এসেছে। আমরা বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন সময় আমরা বলেছি এই লোকগুলো এখনও আছেন
এখনও আছেন, কেউ কেউ বিদায় নিচ্ছেন এই মাসে, কেউ আগামী মাসে, কেউ আগামী 10-15 দিনের মধ্যে বিদায় নেবেন, স্বাভাবিকভাবে বিদায় নিচ্ছে। আমি জানি না এরা কিভাবে সংস্কারটা করবে, যদিও সংস্কার করার জন্য 6টি কমিশন করেছে। 6টি কমিশনের আগে একটি অর্থ কমিশন করেছিল দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে। আমরা সবগুলো মানুষকেই গুণী মানুষ হিসেবে জানি, কিন্তু গুণী মানুষরা প্রত্যেকেই বয়সে অনেক প্রবীণ। এই প্রবীণদের পক্ষে কতটুকু স্ট্রেস নেওয়া সম্ভব, এই সংস্কারের কাজটা কিন্তু অনেক এনার্জেটিক কাজ, অনেক পরিশ্রমের কাজ। এখানে তাদের পক্ষে কতটুকু রাত জাগা সম্ভব, কতটুকু দিনের বেলা পরিশ্রম করা সম্ভব। যে মানুষ গুনে গুনে ওষুধ খায়, গুনে গুনে টাইম গুনে খাবার খায়, সেই মানুষগুলো কতটা সময় দিতে পারবে রাষ্ট্র সংস্কারে, আমি এই জায়গায় একটু সন্দেহ পোষণ করছি। আমার মনে হয় মানুষগুলোর সাথে সহযোগিতা করার জন্য খুব ভালো ভালো এনার্জেটিক লোক খুব নেওয়া উচিত, এবং আমার মনে হয় কিছু কিছু জায়গায় পরিবর্তন আনা উচিত। আমি ইতিমধ্যে 2-4 জনের সাথে, উপদেষ্টাদের 2-4 জনের সাথে দেখা করে বুঝেছি যে দে আর অলরেডি, তাদের বয়স এমন জায়গায় চলে গিয়েছে যে তাদের পক্ষে চিন্তা শক্তি 3 ঘন্টা আগে কি আলোচনা সে করেছে এখন মনে করা কঠিন বয়সের কারণে। এটা আমার আপনার ক্ষেত্রে হতে পারে, বয়স যখন বেড়ে যাবে একটা লেভেলে গেলে। 70 ক্রস করলে একটা মানুষের তো চিন্তাভাবনার শক্তি অনেক দুর্বল হয়ে আসে। 80, 85, 82, যদিও আমাদের প্রধান উপদেষ্টা অনেক এনার্জেটিক মানুষ এবং অনেক জ্ঞানী মানুষ, উনি কিন্তু অনেক কিছু এখনও ক্রিয়েটিভ চিন্তাভাবনা করতে পারে। হয়তো তিনি ব্যতিক্রম, কিন্তু অন্যরা কিন্তু তিনি হয়তো অনেকের থেকে ব্যতিক্রম, কিন্তু অন্যান্য উপদেষ্টাদের ক্ষেত্রে দেখা গেছে যে এই দুর্বলতাটা আছে এবং এই স্বাস্থ্যগত দুর্বলতাটা আছে। এগুলো সংস্কার কর্মসূচিটাকে এগিয়ে নিতে বাধা সৃষ্টি করবে, এটা খুব দ্রুততার সাথে হবে আমি এখন আশা পাই না। আমি গত 2 মাসে যা দেখছি, কিন্তু হওয়া উচিত। সংস্কারগুলো তারা যেই জায়গাগুলোতে করতে চাচ্ছে, তারা নির্বাচন কমিশন পুনর্গঠন ও সংস্কার করবে, হ্যাঁ, এখানে প্রশাসন বা নির্বাহী বিভাগকে সংস্কার করবে, বিচার বিভাগকে সংস্কার করবে, গণমাধ্যমকে সংস্কার করবে, তারপরে এরা নির্বাচন দিবে। এরকম একটা বয়ান আমরা প্রথম থেকে শুনেছি প্রধান উপদেষ্টা। এখনও সেই অবস্থানেই আছে, এখনও সেই অবস্থানে আছে, সরকার সেই অবস্থানে আছে, এবং এই সরকারকে কিন্তু সকল দলমতের মানুষ সমর্থন করছে। কেউ কেউ বলছে যৌক্তিক সময়ে সংস্কার করে দ্রুততার সাথে নির্বাচন দেওয়ার জন্য। বিএনপিও কিন্তু না করছে না, বিএনপিও বলছে সংস্কার চাচ্ছে কিন্তু দ্রুততার সাথে নির্বাচন করে। রাজনৈতিক দলের হয় কি, রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী থাকে মাঠে, তাদেরকে সাপোর্ট করার মতো, তাদের ভুল সিদ্ধান্ত হলে এটাকে এক্সিকিউট করার মতো কর্মী বাহিনী থাকে, এবং তার যদি ভালো কিছু করে সেটাকেও আবার এগিয়ে নেওয়ার মতো বিশাল কর্মী বাহিনী একটা রাজনৈতিক দলে থাকে। এই ধরনের একটা সরকারের আন্দোলনের কারণে যদিও সরকারটা আসছে। কালকে আমি বলি এই ছাত্রদেরকে, লোকদেরকে ডাকতে রাস্তায়, আপনি বিশ্বাস করবেন খুব নগণ্য সংখ্যক মানুষের হয়তো উপস্থিতি হবে, খুব ক্ষুদ্র ছাত্রদের একটা অংশগ্রহণ হবে। কারণ তখন দাবিটা কী ছিল? দাবিটা একটা সরকারের উপর মানুষের অনেক চাওয়া পাওয়া ছিল, অনেক ন্যায় অন্যায় হয়েছে 13-16 বছরে, পরবর্তীটা নির্বাচনে ভোট দিতে পারে নাই, দেশের অর্থ ব্যবস্থার অবস্থা বাজে হয়ে গেছিলো, বাজার ব্যবস্থার অবস্থা বাজে হয়ে গেছিলো, মানুষের জীবন জীবিকা অন্যরকম হয়ে গেছিলো, আয়নাগড়, ঘুম খুম অনেক কিছু ছিল, অন্যায় অত্যাচার, বিভিন্ন রকম কমিশন বাণিজ্য, বিদেশে টাকা পাচার, অসংখ্যভাবে অভিযুক্ত সরকারটির বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল সীমাহীন, একেবারে পর্বত বলা চলে, হিমালয় পর্বত পরিমাণ উচ্চতায় ছিল মানুষের অভিযোগ। তখন ছাত্ররা যখন একটি ছোটো ইস্যুকে নিয়ে আসলো, কোটার ইস্যুটাকে নিয়ে আসলো, সেই ইস্যুটার সাথে আস্তে আস্তে একটা সময় দেশের মানুষ জড়িয়ে গেল। যখন ছাত্রদের উপর ব্যাপকভাবে অন্যায় অত্যাচার হচ্ছে, খুন খারাপি হচ্ছে, গুম খুম হচ্ছে, তখন দেশের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ এগিয়ে আসছে। সকল রাজনৈতিক দলও কম বেশি এখানে ভূমিকা রেখেছে, কেউ প্রত্যক্ষ রেখেছে, কেউ পরোক্ষ রেখেছে। আমার ধারণা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে দুই একটা ছোটোখাটো দল ছাড়া দেশের বাকি সকল দল কম বেশি ভূমিকা রেখেছে। এখানে ধরেন বিএনপি বা জামাত বা অন্যান্য দল যদি আপনি তাদেরকে হালকা করে দেখেন, আমি বলতে চাই যে 16-17 বছর কিন্তু তারা মাঠে অনেক পরিশ্রম করেছে, তারা অনেক হামলা মামলার শিকার হয়েছে এবং আন্দোলনটাকে তারা বিভিন্নভাবে জমিয়ে তোলার চেষ্টা করেছে। গত 28 অক্টোবরে একটা ক্র্যাকডাউন করে সরকার কিন্তু এটাকে ভিন্ন দিকে মোড় ঘুরিয়ে দিয়েছে, এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাস আরও অনেক নেতাদেরকে নির্বিবাহী, কি বলবো, দুর্ভিক্ষ না রসাতলে কি বলবো, এই সময় কেউ এটা ধরে রাখার মতো, যেই হোক এটা ধরে রাখার মতো অবস্থান ছিল না, অর্থনৈতিক অবস্থান আমি বলতে চাচ্ছি। অর্থ উপদেষ্টা দায়িত্ব নিয়ে তো বলেছিলেন যে যতটা বাইরের থেকে শোনা গিয়েছিল খারাপ, ততটা খারাপ না। না, কিন্তু এখন না, অর্থ উপদেষ্টা যেটা বলছে আমার মনে হয় উনি, আমার ব্যক্তিগত মতামত, উনি কথার ছলে হয়তো বলতে পারে, কিন্তু এখন কিন্তু প্রকৃত অবস্থাটা বুঝে যাচ্ছে কি হচ্ছে। দেখেন, আজকেই একটা রিপোর্ট দেখলাম, গার্মেন্টসের 16%
16% ডিফল্ট আর গার্মেন্টসে, টেক্সটাইলে 12%। যে লোনগুলা দীর্ঘ সময় ধরে পোশাক শিল্পে যে অস্থিরতা, এর আগে তো হয়নি। সেই কথা না, দীর্ঘ সময়, আজকে কিন্তু প্রায় 2 বছর ধরে 16%। তারা এখন বিপর্যয়ের মধ্যে আছে। আমি টেক্সটাইলের নেতৃত্বে আছি, কিছুটা দেখি, সেখানে আমার নিজের টেক্সটাইল আছে। আমরা এখানে দেখা যাচ্ছে টেক্সটাইল সেক্টর 12% সেটা তার হয়ে গেছে গা, তা সে ডিফল্টার তার লোনের। এখন এগুলো কিন্তু এই যে বললাম যে অর্থ উপদেষ্টা হয়তো বলছিল, কিন্তু এখন প্রকৃত চিত্রটা পাওয়া যাচ্ছে। প্রতিদিনই দেখা যাচ্ছে এটা বেড়ে যাচ্ছে। এত মানে ফোকলা করে কান্ট্রিটা রাখছে, এটাকে এখন হাল ধরা মানে আসলে টিকায় রাখা অনেক কষ্টকর। আপনারা হয়তো বলতে পারেন, আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমরা বিটিএবিতে বাংলাদেশ গভর্নর হিসাবে, উনি গভর্নর হওয়ার আগে আমরা অনেক কাজ করছি। এই আমাদের টেক্সটাইল সেক্টরটা নিয়ে আমরা কিন্তু অনেক কাজ করছি। উনি কিন্তু এই ব্যাপারটা খুব ওয়াকিবহল যে এই সেক্টরটা কিভাবে বাঁচায় রাখবে, উনি কিন্তু ওয়াকিবহল। তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য, উনি কিন্তু ওয়াকিবহল এই সেক্টরটা নিয়ে। আমরা তাকে অনেক পরামর্শ তাকে দিছি। আমি গার্মেন্টস সেক্টরের কথা বলি, আমরা গার্মেন্টসকে কিন্তু আরও 2-3 বছর আগে থেকে কিন্তু তাদেরকে বলছি এই দেশে গার্মেন্টসটা থাকবে না, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশগুলো এইরকমভাবে আজকে থেকে 8-10 বছর আগে থেকে প্ল্যানিং করা যে আমরা এটাকে, যদি বাংলাদেশের মতো ছোট একটা কান্ট্রি বিশ্বের 2য় অবস্থানে থাকে এক্সপোর্টে গার্মেন্টস সেক্টরে, তাহলে আমরা কি করছি? আমাদের পার্শ্ববর্তী বড় রাষ্ট্রগুলো এরকম তাদের মতবাদ, কিন্তু তারা যেই ব্যবস্থাপনায় তারা যেভাবে চিন্তা করছে, আমাদের এখানে সরকার, আমাদের গত সরকার বলছে না আমাদের কোনো ইনসেন্টিভ দেওয়া যাবে না। বাবা, ইনসেন্টিভ নামটা বললো না কি, যেহেতু আমরা মধ্য আয়ের দেশে চলে যাচ্ছি, এরকম একটা প্রবলেম। তারা ইনসেন্টিভের নামটা বইলা ভারতে অন্য নাম ব্যবহার করতেছে। এখন কি দাঁড়াচ্ছে এটা কি, আমরা কিন্তু এই মানে আমরা প্রতিদিনই কিছু ক্ষয় হয়ে যাচ্ছে। দেখেন, হ্যাঁ, এই একটা কথা জায়গায় গিয়ে আমরা দ্বিমত যে সংস্কার করতেছে, কিন্তু কিছু কিছু ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া উচিত ছিল। আজকে 4.5 মাস ধরে আমরা কোনো গ্যাস পাচ্ছি না। গ্যাস পাচ্ছি না মানে কি, গ্যাসের 50% চলে না, 30% চলে না, গ্যাস নাই, ইন্ডাস্ট্রি কীভাবে চলে? ইন্ডাস্ট্রি যদি এক্সপোর্ট না হয় তাহলে আপনার ফরেন কারেন্সি আমি কোত্থেকে এনে দেবে? আমরা কি ভিক্ষা করব? আমরা কি লোন নিব? আমাদের তো একেবারে বারবার আমরা গত গভর্নমেন্টকেও বলছি, আপনারা আমাদেরকে গ্যাসটা সরবরাহ করেন। আমরা যদি আপনারা যদি 1 টাকার গ্যাস সরবরাহ করেন, আমি 5 টাকার এক্সপোর্ট ফরেন কারেন্সি এনে দেব। আমরা কিন্তু এটা বুঝাইতে ব্যর্থ হয়েছি। প্রতিটা এখন যে কোনো ফ্যাক্টরিতে জিজ্ঞাসা করেন, আমার গ্যাসের জন্য বন্ধ। ইলেকট্রিসিটি যেখানে নাকি দেখা যায় যে দিনের বেলা 3-4 ঘন্টাই থাকে না, যে যত কথাই বলুক। আমি কারখানা চালাই, আমার ফ্যাক্টরির অবস্থানেই আমি কিন্তু কথা বলতেছি যে এইভাবে কিভাবে চলবে, আমরা কিন্তু দিশেহারা। আপনারা সংস্কার করবেন, কিন্তু একেবারে মানে কি বলে যে আমরা এখন আমাদের অক্সিজেনের মধ্যে আছি। আজকে এই মাসে কিভাবে বেতন দিব বলেন? আজকে গত প্রায় 2.5-3 মাস ধরে গার্মেন্টস চালাইতে পারতেছে না, এখনও অনেক গার্মেন্টসের লোক কাছে আসতে পারতেছে না। সে যদি এক্সপোর্ট না করে, তার অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার এয়ার হয়ে যাচ্ছে, কিভাবে বেতনটা দিবে? আপনারা দেখবেন প্রতিটা মাসেই খারাপ সময় আসতেছে। আজকে সেপ্টেম্বর মাসে অক্টোবরে বেতন দিবে, সেখানে দেখবেন যে অনেক কারখানায় অরাজকতা। যে যত কথাই বলেন আমাকে ধরে নিতে পারবেন, কিন্তু আমার তো টাকা নাই, সামর্থ্য নাই। এখন চিন্তা করতেছে যদি যে দিতে পারবে না তাকে ধরে নিয়ে যাবে। ধরে নিতে পারেন, আমাকে জেলখানায় দিতে পারেন, কিন্তু আমার ইন্ডাস্ট্রি চলবো কেমনি? ইনস্ট্যান্ট যদি কিছু ডিসিশন না থাকে, তাহলে কিন্তু এই সেক্টরটা কিন্তু আগেই যে প্ল্যান ছিল ভারতের এটা নিয়ে যাবে এটা কিন্তু নিয়ে যাবে। রাজনীতি করে, আমরা তো রাজনীতি করি না, কিন্তু আমরা আমাদের ব্যবসায়িক সোর্স থেকে কথা বলি। এই জিনিসটা জানানোর জন্য আমাদের
অনেক আগেই বলতেছিল ভারত যে আপনারা কেন টেক্সটাইল করবেন, আপনারা গার্মেন্টস করেন, তারা সুতা দিবে, তারা কাপড় দিবে, আমরা খালি সিলাবো এখান থেকে। তাহলে সিলাই আমরা কয় পার্সেন্ট পাবো? আমরা 15 থেকে 20% পাবো। আজকে যদি আমি গ্যাস দিয়া যদি তুলা উৎপন্ন করতে পারি, তাহলে তো এখানে আমি 80% টাকা আমি রাখতে পারবো, 70% টাকা আমি রাখতে পারবো। আমার এখানে সুতা বাইরে থেকে কিনতে হবে না, আমি আমার দেশে থেকেই আমরা সুতা বানাবো, এগুলো আমরা গার্মেন্টসকে দিব, তারা এক্সপোর্ট করবে। এবং যদি আমাদের যদি টেক্সটাইল সেক্টর যদি ক্ষতি হয়ে যায়, গার্মেন্টস কিন্তু তারাও চালাইতে পারবে না। কারণ এখন বায়াররা যে সময়টুকু দেয়, একদম কম সময়ের মধ্যে আমাদের এক্সপোর্ট করতে হয়। তো আমি বলবো, আপার মাধ্যমেও কথাটা বলবো, আপনারা আপনাদের দলকেও একটা কথা ইনফরমেশন দেন, যদি আমরা গার্মেন্টস সেক্টরটা যদি না চালাইতে পারি, তাহলে কিন্তু এই দেশকে যে যত রাজনীতি যেভাবে আপনারা শাসন করেন না কেন, আগে কিন্তু এইটাকে বেসিসের উপরে ধরে নেন যে অর্থনৈতিক অবস্থানটা ঠিক থাক, তারপরে আমরা করবি। আপনাদেরও একটাই ডিসিশন থাক, আবার যেন আমাদের ওই ইসের মতো আমাদের ওই সোনালি আঁশ যেটা পাটের মতো যেন গার্মেন্টসটা না হয়, তাহলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না। মনিয়াপা যেটি নিয়ে আলোচনা করছিলাম, সংস্কারের কথা বলছিলেন, রোডম্যাপ, নির্বাচনী রোডম্যাপ, দুটি বিষয়। সরকারের উপদেষ্টাগণ এখনও কিন্তু স্পষ্ট করে তেমন কিছু বলছেন না যে কবে, কিভাবে, কখন ভোট হবে। নির্বাচনে ভোটার তালিকা সংলাপের পরে সংস্কারের পরে যে প্রক্রিয়াটা শুরু হবে, সেটি তো আসলে সময় সাপেক্ষ বিষয়। আপনারা যেটি বলেছেন যে নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে সংস্কার, সেটির আসলে যৌক্তিকতা কতটুকুন? কারণ ইকোনমিক অর্থনৈতিক সংস্কার রিফর্মও তো প্রয়োজন আছে, যেটি ফজলুল হক ভাই বললেন যে একদম এই খাতটি শূন্য হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। দেখেন, ফজলুল হক ভাই যেটা বললেন, আমি আসলে দুঃখজনকভাবে তাকিয়ে থাকলাম, ফেল করে, আমার বলার কিছু ছিল না। গানে বলে না, কারণ ওই যারা অন্ধ তারা সবচেয়ে চোখে দেখে বেশি আজ। তো অন্ধদের হাতে আপনার আয়না আছে, তো সেই আয়না দিয়ে তো তারা ওইভাবে দেখতে পারে না, ওরা স্বপ্নেই সব কিছু করে। এই স্বপ্ন নিয়ে যারা কাজ করে তাদের আপনি যেভাবে বলেন যে আপনি সংস্কারের কথা বলছেন, সংস্কার বিএনপি একরকম যেভাবে বলছে, বিএনপি একটা বড় দল, এটা সত্যি কথা যে আওয়ামী লীগ এবং বিএনপি যদি একসঙ্গে থাকতো, তবুও বিএনপি নির্বাচনে বিএনপি এককভাবে পাশ করার মতো দল। জনগণের যতটা ঘেন্না আওয়ামী লীগের উপর ছিল, নিশ্চয়ই আপনারা এতদিনে বুঝতে পেরেছেন। এতদিন কিন্তু আমরা শুধু বলেছি, আপনারা কতটা বিশ্বাস করেছেন গড নোজ, বাট আপনারা কিন্তু সরকারের সাথেই তাল মিলিয়ে চলতে হয়েছে বা হয়েছেন। এখন আমরা বলছি যে বিএনপি যেটা ফজলুল হক সাহেব বললেন, গার্মেন্টসটার অবস্থা, এই গার্মেন্টস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আসছে। আওয়ামী লীগ যে 16 বছর চালিয়েছে, 11 সরকার যে 2 বছর চালিয়েছে, প্রায় 18 বছর দেশে অনেক কিছুই হয় নাই, শুধুমাত্র টিকে ছিল দেশটা এই গার্মেন্টসের ওনাদের মতো মানুষদের জন্য, আর প্রবাসী যে 1 কোটি 1.5 কোটি ভাই বোনরা, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করে দিয়ে গিয়েছিল। শহীদ জিয়ার হাত ধরে এখন পর্যন্ত বাংলাদেশ, এখনও এই মরা বাংলাদেশটা চলছে, এখনও ডিম করে। তারপরে কি হবে যদি গার্মেন্টসগুলো যায়? উনি যে কথাটা বলতে পারে নাই, ভেতরে যে আরও আভ্যন্তরীণ কুন্দল লাগিয়ে রেখেছে শ্রমিকদের মধ্যে। প্রতিদিন প্রায় প্রতি একদিন পর একটা করে লাশ আমরা দেখছি ওইখানে, নারীরাও মরছে, পুরুষরাও মরছে। এই যে সকালবেলা হলেই শুনি অমুক গার্মেন্টসের মারামারি হচ্ছে, অমুক ইপিজেডে মারামারি হচ্ছে, এই জিনিসগুলো, এগুলো যদি আমরা না দেখি, বাংলাদেশের মানুষের, নারীদের বিশেষ করে আঙ্গুলের অবস্থাটা যা, এটা বিবেচনা করে আল্লাহ কিন্তু একটা বিশেষ রহমত দিয়ে এই দেশে কিন্তু এই গার্মেন্টস শিল্পটা আসছে। এই নইলে পাশে অনেক দেশ ছিল, সেখানে কিন্তু যায় নাই, তাদের কিন্তু অনেক মানুষ ছিল। বাংলাদেশের জন্য এটা একটা মানে ভীষণ বড় রহমত আল্লাহর দেওয়া। সেটা যদি আমরা টিকিয়ে রাখতে না পারি, আমার ধারণা উনি যে কথাটা বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি ইনশাল্লাহ তাদের নিজেদের সৃষ্টি করা জিনিস তো এমনিই মানুষ ধ্বংস করে না, তার উপর বিএনপি জানে যে এই দেশের মানুষ কীভাবে চলতে পারে। এই একটা মাত্র এক্সপোর্টে টাকা আসছে বলে 2টা জায়গা থেকে প্রবাসীদের, এই টাকাটাই ডলার হয়ে কিন্তু এই দেশ ছেড়ে চলে গেছে। এই দেশে খালি কাগজের টাকা পড়ে আছে, আর কিছুই পড়ে নাই। এই দেশে যে টাকাটা, তারপরেও যে টাকাটা কম পড়েছে, গত সরকার
60,000 লক্ষ কোটি টাকা ছাপিয়েছে, যেটা এখন বলছে, তখন কিন্তু আমরা বলেছি আপনারা শুনেছেন কি শুনেন নাই এটা আমরা বুঝতে পারিনি। আপনারা সেই টারা মানুষের মতো উত্তর দিক তাকাইলে দক্ষিণ দিক বোঝা যেত, আমরা বুঝতে পারতাম না আপনারা কিছু বলছেন না কেন। তো আজকে যখন আমাদের পাশাপাশি যারা অন্তর্বর্তীকালীন সরকার বা এদেশের বুদ্ধিজীবীরা, এদেশের অর্থনীতিবিদরা বলছে, এখন কিন্তু সারা বিশ্ব বুঝছে, হয়তো বিশ্ব তখনও বুঝছে কিন্তু কিছু বলে নাই। তো আজকে এই জায়গাগুলো আপনাকে একটু ডিস্টার্ব করি, আপনারা কি বিএনপির এই টেক্সটাইল বা গার্মেন্টস সেক্টরটাকে আপনাদের একটা এজেন্ডা হিসাবে ব্যবহার করবেন কি না? আপনাদের যে এটা আমি আপনার কথা বলছি, এটা দেখেন বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি জনগণের জন্য কাজ করে। আপনাদের কোনো এজেন্ডা থাকবে কিনা যে আপনাদের নির্বাচনী, আপনি জানেন না নির্বাচনী যে এজেন্ডা, আমাদের একটা 31 দফার একটা আপনার রেইনবো নেশন বলতে একটা চটি বই বের হয়েছে, ওর মধ্যে আপনি যদি ওই 31 দফা পড়েন আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু প্রায় 5-7 বছর যাবতই এই নেশন নিয়ে, এই রেইনবো নেশন নিয়ে কাজ করছে বিএনপি কিন্তু ওইখানে কিন্তু একটা সরকারের কি হতে পারে, কিভাবে আগামী বিএনপি সরকার হবে যদি হয়, আল্লাহ যদি রহমত করে, যদিও ষড়যন্ত্রের কোনো সেই সীমা নাই, অসীম ষড়যন্ত্রের মধ্যে বিএনপি আছে। বিএনপির সাথে যারা কাজ করেছে তারাও কিন্তু এখন অনেকেই বলছে আগে সংস্কার, তারপরে নির্বাচনী আবহাওয়া, নির্বাচনী ম্যাপ। তো এই যে যাদের সাথে কাজ করেছে, কারণ তারা স্বপ্ন দেখছে, স্বপ্নে বিভোর হচ্ছে, এটা বুঝে না যে বাংলাদেশের মানুষের পালস বুঝতে যদি -2 ফর্মুলায় যদি হতো, -2 ফর্মুলায় যদি সেদিন হতো 2006 যে 1/11 হলো, 2007 জানুয়ারিতে, সেই 1/11 পরে কিন্তু প্রায় 18 বছর চলে গেল। 18 বছর যাওয়ার কথা ছিল না যদি বিশ্বের নামি দামি দেশগুলো যে স্বপ্ন দেখিয়েছিল যে এই দেশটাকে -2 ফর্মুলা নিয়ে ধ্বংস করবে, বিএনপি কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ধ্বংস হয় নাই। বিএনপির উপর যত খড়ক উঠেছে, বিএনপিকে যত নিঃশেষ করার জন্য চেষ্টা করেছে, বিএনপি ততবারই জ্বলে উঠেছে ফিনিশ পাখির মতো। তো সেই জায়গায় বিএনপির কিন্তু ব্যক্তি 2-1 মানুষ ছাড়া বিএনপি থেকে কাউকে নিতে পারে নাই। 100 লোকও বলতে পারবে না বিগত সরকার যে বিএনপি থেকে নিতে পেরেছিল। তো সেই হিসেবে আমরা বলছি আমাদের বিপক্ষে যত রকম ষড়যন্ত্র হোক, বিএনপি ইনশাল্লাহ মাথা তুলে যেমন দাঁড়িয়েছে, মাথা তুলেই এই দেশটাকে আগামী দিন আপনাদের সুযোগ করে দেওয়ার জন্য বিএনপি এই দেশের অর্থ থেকে শুরু করে, আপনাদের গার্মেন্টস থেকে শুরু করে, এই যে বিদ্যুতের কথা বললেন, আপনার গ্যাসের সরবরাহের কথা বললেন, আমি বলি যে বাংলাদেশে গ্যাস নাই, কিন্তু বাংলাদেশ থেকে অনেক দেশে কিন্তু গ্যাস চুরাই পথে ইম্পোর্ট হচ্ছে, আপনি যেটা এক্সপোর্ট হচ্ছে, আপনি যেটা বলতে পারলেন না, চুরাই পথে বিভিন্ন জায়গায়। এই যে সাগররুনিরা হত্যা হলো কিভাবে, এই জায়গাগুলো তো আমাদের মানুষগুলা যারা জানে তারা চোখ বন্ধ করে চুপ করে থাকছে, কারণ এইখানে তো আপনার কৃতদাস নিয়োগ হয়েছে, এইখানে কোনো মানুষ নিয়োগ হয় নাই, এখানে কোনো দল নিয়োগ হয় নাই, এখানে একটা দেশের কৃতদাস হিসেবে যারা ছিল এজেন্ট, সোল এজেন্ট হিসেবে তারা আসছিল। সোল এজেন্ট যদি না থাকে তাহলে আপনার অনেক কিছুই আপনার অন্যায়গুলো থাকবে না, অন্যায় না থাকলে ন্যায়গুলো কিন্তু আপনাদের পক্ষেই যাবে। আজকে আদানির সঙ্গে যে বিদ্যুতের যে আপনার চুক্তি হয়েছে, সেটা আপনি বলেন যে আদানি বিদ্যুৎ দেয় না, তারপরেও আদানিকে টাকা দিতে বাধ্য থাকবে, কার খাতে কত? এই যে বাংলাদেশ থেকে হাজার লক্ষ কোটি টাকা যে ঋণ হয়েছে, এই ঋণগুলো আপনার মনে করেন যে কাজটা, যে প্রজেক্টটা বানাতে লাগবে 100 কোটি টাকা, সেই প্রজেক্টটা বানিয়েছে 10,000 কোটি টাকায়। 10,000 কোটি টাকা 9,900 কোটি টাকা আপনার লুপাট হয়েছে। সেই লুপাটটা যদি আমরা সারা বিশ্বের যদি নামি দামি আপনার বিশেষজ্ঞ এনে যদি বলি যে এই প্রজেক্টটা করতে কত লাগে, যারা আপনার ঋণ দিয়েছে তারাই কিন্তু কাজ করেছে, তাদের সাথে যোগসাজশে। যদি এই অন্তর্বর্তীকালীন সরকার বলে যে আমরা এই টাকার বাইরে দিব না, এর চেয়ে 10% বেশি দিতে পারি, 5% বেশি দিতে পারি, কিন্তু 100% বেশি দিব না, আন্তর্জাতিকভাবে যদি এটা জরিপটা হয়, তাইলে আমার মনে হয় আমাদের ঋণও যেমন কমে যাবে, আমাদের সমস্যাও তেমন কমে যাবে। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার যদি, আমি বিএনপি ছাড়াই বললাম, এই কাজ যদি তারা করতে পারে, আমরা আরো কিছুদিন সময় তাদের বেশি দিব। আমি বিএনপি ছাড়াই এই সাহস নিয়ে, দুঃসাহস নিয়ে বলতে পারেন আমি বললাম, সেটা কি তারা আদৌ পারবে? আমি আবার আসবো আপনার কাছে, আবুজাদ মাহমুদ মাখন সরকার। যেটি মনিয়াপা একটি কথা উল্লেখ করেছেন যে 1/11-এর পরে, 1/11 সরকারের পরে -2 ফর্মুলার একটা বা বিরাজনীতিকরণের যে প্রচেষ্টা হয়েছিল, আপনি শুনেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বই আলোচনা সভায় তিনি বলেছেন যে এই চেষ্টা করলে সেটি সফল হবে না।
এটি আলোচনায় আসছে আবার মাইনাস এটা একটা কারণ, এটা একটা আশঙ্কা। আসলে এই আশঙ্কাটা একটা রাজনৈতিক দলের থাকাটা অস্বাভাবিক কিছু না। অতীতে এই প্রচেষ্টা আবার কি সেই পথে হাঁটতে পারে কিনা, অতীতে ওই প্রচেষ্টা আমরা দেখেছি, কিন্তু ভবিষ্যতে কেউ এটা করলে পরে খুব বেশি সফল হবে আমার মনে হয় না। একজন তো নিজে নিজেই মাইনাস হয়ে গেছে, তো ওনাকে কেউ মাইনাস করা লাগেনি, উনি নিজের কর্মফলের কারণেই মাইনাস হয়ে গিয়েছেন। হ্যাঁ, তো অন্য দল বা আরেকটি বৃহৎ দল দেশে বিএনপির নেতৃত্ব, বেগম খালেদা জিয়া, তিনি তো অসুস্থ, শীর্ষ নেতৃত্ব, তিনি তো মাইনাস হওয়ার সুযোগই নেই। তিনি তার স্থলে বিএনপির নেতৃত্বটা এখন দিচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। আমার মনে হয় তিনি যে পরিমাণ নেতাকর্মীকে সংগঠিত রাখতে পেরেছেন বিদেশে থেকেও এবং বিভিন্ন মিডিয়া ব্যবহার করে, এটা সরকারের বিভিন্ন রক্তচক্ষুকে উপেক্ষা করে মানুষ তার নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা একত্রিত থেকেছে, কাজ করেছে। উনি বলেছে যে হ্যাঁ, দুই একজন হয়তো ভুল করেছে গত নির্বাচনে, লোভে হোক, চাপে হোক, বিভিন্ন কারণে হোক, ভয়ভীতির কারণে হোক, বাকিরা কিন্তু আমি দেখেছি খুব ছোট কর্মী থেকে বড় নেতা অনেককেই আমি দেখেছি, দু একজন হয়তো ঘরে ঘুমিয়েছে অসুস্থতার ভান করে, বিদেশ সফর করেছে অসুস্থতার কথা বলে, কিন্তু বাকিরা সবাই কিন্তু জীবন বাজি রেখে দলটার সাথে থেকেছে। কেউ মাঠে থাকতে পারেনি স্বাস্থ্যগত কারণে, এটাও হতে পারে, আবার কেউ না থেকে অন্যভাবে যোগান দিয়েছে নেতাকর্মীদেরকে। কিন্তু বিএনপির কর্মীরা কিন্তু বিএনপির নেতার নির্দেশ অনুযায়ী প্রতিটা কাজ তারা সুন্দরভাবে করেছে এবং রাজপথে কম বেশি থেকেছে। সরকার গুম খুম না নিখোঁজ করে ফেলে, অন দ্য স্পট গুলি করে দেয়, তারপরেও কিন্তু তারা 16-17 বছর আন্দোলনটা করেছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই যে বিএনপিটাকে সরকার অনেক ভাঙার চেষ্টা করেও ভাঙতে পারেনি, এবং 28 অক্টোবরের ক্র্যাকডাউনটাকে রীতিমতো খুব পরিষ্কার হারুনীয় বিভিন্ন কল্পকাহিনী সাজিয়ে কিন্তু ওই দিনে ওই কর্মটা বিএনপি কল্পনাও করেনি এরকম ঘটনা ঘটতে পারে। আমার বিশ্বাস বিএনপি কল্পনাও করেনি এরকম ঘটনা ঘটতে পারে। হলেও পরে বিএনপি সচেতন হতো, অথবা বিএনপি বিচারপতিদের বাসার এলাকাটাকে এন্ডটাকে ক্লোজ করে দিয়ে প্রোগ্রামটা করতো। কারণ এত বড় একটা সফল প্রোগ্রাম, সারা দেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী আসছে, আমরা সকল দলের রাজনৈতিক নেতাকর্মীরা লক্ষ্য রাখছি কি হচ্ছে দেশে আজকে, এবং একটা সুন্দর সমাধানের পথে নির্বাচনে সরকার হয়তো একটা চাপে থাকতো এবং বিএনপির সাথে আলোচনা করে নির্বাচনে জিতে হতো। সরকার যে ওই ভুলটা করছে, ওই ভুলের খেসারতের আজকে 7 মাসের মধ্যে কিন্তু একটা বাজে খেসারত দিতে হলো, গোটা জাতিকেও খেসারত দিতে হলো। দেশে এই এমনি একটি ভীতিকর পরিস্থিতির কারণে কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থাও কয়েক মাসের জন্য একদম অচল হয়ে গিয়েছে, গার্মেন্টসগুলো অচল হয়ে গেছে, আপনার অর্থনৈতিক অবস্থা অচল হয়ে গেছে। গত 5-6 মাসে আমরা বলা চলে গত জুন মাসের পর থেকেই এই যে কয়েকটা মাস গেল, এই কয়েক মাসে আমাদের অবস্থান, জাতির অবস্থা ত্রাহি হয়ে গেছে। আপনি বাজারে কোনো জিনিসে হাত দেওয়া যায় না। আগে সিন্ডিকেটের কথা শুনতে, এখন তো সিন্ডিকেট নেই। সেনাবাহিনী কাজটা করছে কি? সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে। হ্যাঁ, সেনাপ্রধান 18 মাসের একটা সিগন্যাল দিয়েছে ভোট হবে, উনি একজন শীর্ষ কর্মকর্তা দেশের। হ্যাঁ, প্রধান উপদেষ্টার সাথে উনি কথা বলেছে, যেদিন এই কথাটা বললেন, প্রধান উপদেষ্টা যখন নিউ ইয়র্কে গেলেন, হ্যাঁ, তখন কিন্তু উনি কথাটা বলেছেন। আমরা ধরে নিলাম যে উনি আলাপ আলোচনা করে একটা ইঙ্গিত দিচ্ছে জাতিকে। আপনি নির্বাচন কমিশনই তো গঠন হয় না এখনও, কমিশন গঠন হবে, কমিশন তারপরে তাদের কর্মকাণ্ড বুঝে নিবে, বুঝে নিয়ে সারা দেশে ভোটার তালিকা করবে, তারপরে তারা নির্বাচনে আসন পুনর্বিন্যাস, যেটা ডিলিমিটেশন বলে, সীমানা পুনর্নির্ধারণ করা, এই কাজগুলো করবে। এই কাজটা করতে তারা হয়তো কয়েক মাস সময় নেবে, 6 মাস সময় নিতে পারে। তো সেই কাজগুলো কোনোটাই শুরু হয়নি এখনও। আমরা নির্বাচন তো আশা করি, সবাই আশা করি, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি নির্বাচন করবো আশা করি। স্বাভাবিক কারণে এই কাজগুলো দ্রুততার সাথে হওয়া উচিত। আমি যেটা বলতে চাই, বাজারের উপর কোনো রকম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হচ্ছে না। গার্মেন্ট শিল্পটাকে আল্লাহর হস্তে বাঁচিয়ে রাখেন। গার্মেন্টসে আমাদের প্রায় 90 লক্ষ কর্মী আছে, তাদের প্রায় প্রত্যেকের 5 জন করে ভাই বোন বাবা মা আছে, প্রায় 4-4.5 কোটি লোক জড়িত। বিদেশে যারা কাজ করছে এবং গার্মেন্টস, বিদেশ থেকে আমাদের ভাই বোনরা যা টাকা পয়সা শ্রমিকরা পাঠাচ্ছে। সুতরাং রেমিডেন্স প্রেরণকারীদের দিকে নজর দেন, তাদের পরিবারের দিকে নজর দেন, গার্মেন্টসের দিকে নজর দেন, গার্মেন্টস কম্পোজিট টেক্সটাইলগুলোর দিকে নজর দেন, কারণ কম্পোজিট টেক্সটাইল থেকেই সুতাগুলো গার্মেন্টস পাচ্ছে, তাহলে আমার বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হচ্ছে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ে। ক্লিনিকে ডাক্তাররা রোগীর সেবা দিচ্ছে না, স্বাস্থ্য সেবা, এইগুলো সমস্ত বিষয়ের দিকে নজর দেওয়া উচিত। আমার মনে হয় শেয়ার কেলেঙ্কারির জনক এবং ঋণ খেলাপি
ঋণ খেলাপের জনক সালমান এফ রহমানের যত সম্পত্তি আছে, সালমান এফ রহমান সহ এস আলম সহ আরও যারা এরকম অর্থ পাচার করছে, লোটাস কামাল, হ্যাঁ, টিপু মুন্সি সহ আরও যারা মন্ত্রীরা ছিলেন, যারা বাহাস করতো যে কারা টাকা পাচার করে আমরা চিনি না, আজকে তারাই সবার আগে পালিয়ে গেছে। তাদের সমস্ত স্থাবর সম্পত্তি বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসা উচিত, বিদেশে তাদের সম্পত্তি থাকলে উদ্ধার করে নিয়ে আসা উচিত। এর বাইরে ব্যাংক অর্থনৈতিক অবস্থাকে সচল করা আলোচনা অনেক করছিলাম। কঠিন হয়ে যাবে। সরকার বলছিলেন যে দ্রব্যমূল্যের কথা, যে দেখেন ধারাবাহিকভাবে ঊর্ধ্বগতি সেটি রোধ করা যাচ্ছে না, এখন সিন্ডিকেট নেই। আমি বলবো যে আসলে এই ব্যবসায়ীরা ওই যে বলে না মাইন্ড ক্যাটসিপায় পড়ে গেছে গা। আচ্ছা বলেন যে এত না, এই যে আদানি বলেন, আমাদের যে পাওয়ারের যে ক্যাপাসিটি চার্জ, সরকার বড় বড় প্রজেক্ট আনছে, এই যে লোন কইরা, ওই যে বলে না লোন করে ঘি খাওয়ার মতো, এগুলো করে এখন কি হইতেছে, ব্যবসায়ীরা এখন দেখেন, আমরা ব্যাংকে আমাদের যে পাওনা আছে, এই যে প্রথম কথা আমি একটু আগে বলছি 16% গার্মেন্টস ডিফল্টার, 16% গার্মেন্টস ডিফল্টার। এর মধ্যে তো এই যারা ডিফল্টার হয়েছে এর মধ্যে আমারও পাওনা আছে। তা আমার পাওনাটা তো, আমি তো ব্যাংকের সাথে ব্যবসা করছি, ব্যাংক আমার পাওনাটা দিয়ে দেখ। আর ব্যাংকে এখন ব্যাংকের যে অবস্থা, আপনি 5,000 টাকা জমা রাখছেন, আপনার টাকাই তো আপনার দেয় না। কি একটা নাজুক অবস্থার মধ্যে আছে আমরা এখন। এখান থেকে বাইর হব কীভাবে? এইটা আপনারা তো বলেন সংস্কার, আমাদের এখন কোরাম ইন্ডিয়া বাঁচানো রাখা উচিত, কোরাম ইন্ডিয়া কোনো রকম টিকায় রাখা উচিত, তারপর আপনারা সংস্কার করেন, যাই করেন। দেখেন না এই যে নতুন যে আমাদের যে এই সরকার আসলো, এই অন্তর্বর্তী সরকার, এখনও এই 2 মাস চলে গেল গা, এখনও আমাদের গ্যাসটা কবে আসবে আমরা বলতে পারতেছি না। এর আগে 4 মাস চলে গেছে, এই কবে আসবো, যদি আমাদের এই কথাটা বলতো যে ওই দিন আসবো, একটা আশায় থাকতাম। টাকা নাই, পয়সা নাই। আসলে ওই যে আগে যারা পাওনাদার ছিল তারা বলতেছে পুরানো টাকা না দিলে আমি তোমাদেরকে নতুন সরবরাহ করব না। কি একটা অবস্থার মধ্যে আপনারা তো ডাইনে বায়ের সবাই খালি কি করেন, ব্যবসায়ীরা চুরি করছে। আরে কয়টা ব্যবসায়ী চুরি করছে সেটা কথাটা বলেন, আপনার নাম ধরে বলেন যে এই কয়তো হবে, 100 200, কিন্তু ব্যবসায়ী তো লক্ষ লক্ষ লোক ব্যবসা করে। এবং বিশেষ করে যারা গার্মেন্টস সেক্টরে বা টেক্সটাইল সেক্টরে সকাল থেকে রাত্র 10টা 11টা পর্যন্ত এরা কাজ করতেই থাকে তার শ্রমিকদের সাথে, তাদের কাজ করতেই থাকে। আজকে এরপরও এখন নতুন একটা পলিসি, একটা চিঠি বাইর হয়েছে, কেউ যদি এবার বেতন না দিতে পারে তাহলে বলে তাকে ধরে নিয়ে যাবে মালিকদের, নেন কয়দিন আমরা ভালো থাকি। কারণ এইভাবে তো ফ্যাক্টরিতে ঢোকা যায় না, ওই ওয়ার্কারটা ঢুকতে দেয় না, কেউ ওই কথা শোনে না। কি হচ্ছেটা কি? এটা যদি শক্তভাবে যদি এটা দমন না করা হয় তাহলে কিন্তু অসুবিধা হবে। আমি বলবো দমন করবে আসলে আমাদের আইনের মাধ্যমে যারাই দোষী সাব্যস্ত হবে তাদেরই দমন করবে। এবং আমি বলবো যে যারা রাজনীতি করেন, যদি সত্যিকার অর্থেই মানে মালিক শ্রমিক কোন পক্ষ, কাকে ধরবে? মালিকদের তো একটি কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে বেতন না দিলে জেলখানায় নিয়ে যাব, কিন্তু তার ক্যাপাসিটি আছে কিনা। আর সেটাও আপনি দেখবেন, শ্রমিক তো সবাই উচ্ছৃঙ্খল না, মুষ্টিমেয় কয়েকজন যারা ইন্ধন দেয়, এবং এর পিছনেও লোক আছে, যদি যে শ্রমিক বলবেন তা না, তাদেরও কিন্তু ইন্ধন দিয়ে কিছু লোকজন এই কাজটা করতেছে। ইন্ধনদাতাদের ধরছে না কেন? ইন্ধনদাতাদের আসলে এখনো আমার ব্যক্তিগত মত, আইন শৃঙ্খলা এখনো কন্ট্রোলে চলে আসে নাই। বিশেষ করে অনেক পুলিশ যোগদান করে নাই, সেই পুলিশগুলা যোগদান না করলে তো একটা বড় গ্যাপ হয়ে গেছে। এখন নতুন রিক্রুটিং হচ্ছে, এইটা সেটা একটু, কারণ যেই ভাঙ্গনের মুখে ক্ষমতাটা নিচ্ছে, ওনার তো মানে কি বলে, আমার কাছে মনে হয় আমি হইলে এতদিন পালাই দিতাম গা, এত সমস্যা। কেউ ওই যে বললেন অর্থ উপদেষ্টা বলছে না, যা মনে করছিলাম তা না,
উনি হয়তো 1-2 দিনের অভিজ্ঞতার কথা বলছে, এখন দেখতেছে তলানিতে চলে গেছে গা, কিছুই নাই। আমরা এই জন্য আমি বলবো যে দীর্ঘদিন পরে বিএনপি আপাতত বলল, বিএনপি ইট ইজ ট্রু যে গার্মেন্টসকে এখানে আসার পিছনে বিএনপির অনেক অবদান আছে। বিশেষ করে আমরা ব্যাক টু ব্যাক সাইফুর রহমান সাহেব ছিল, শিল্প প্রতিষ্ঠানগুলো শিল্প স্থাপনের ক্ষেত্রে সাইফুর রহমান সাহেব ছিল, উনি যে এই সুযোগটা ব্যাংকে আমাদেরকে গার্মেন্টস এই যে ব্যাক টু ভ্যাকেন্সি কিছু না, এটা কাগজ জমা দিয়া আমাদেরকে কোটি কোটি টাকা দিচ্ছে। এটা আল্লাহ ওনাকে, আপনি জানেন যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল, ঋণ অনেক কিছু করছে এই যে, এবং ইনসেন্টিভ দিচ্ছে প্রথম দিকে, এটাকে দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করছে। কিন্তু এটা অনেক চেষ্টা হয়েছে। আমি মনে করি যে আমাদের এখন বিএনপির মতো বড় শক্তির দলকে রাজনৈতিক সরকার না, আমি বলবো আজকে টেক্সটাইল সেক্টরকে আপনারা টেক্সটাইল সেক্টরকে নাম্বার 1 ইস্তেহারে পাঠান। আমরা আরেকটা বিরতি নিব, উন্নতি না হলে কিন্তু রাজনীতি বেশি দিন টিকতে পারবে না। আলোচনা শেষ করতে চাই। একটি সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের যে ক্ষেত্র প্রস্তুতির দরকার, তার জন্য যথেষ্ট সময় আপনারা দিতে চান। বহুবিধ যে সমস্যা সামনে এসেছে এই সরকারের, আপনার কি মনে হয় এটি আসলে রাজনৈতিক সরকার, রাজনৈতিকভাবে এই সমাধান প্রয়োজন? বাংলাদেশের মতো টানাপোড়েনের একটা দেশে আবহমান কাল সময় দিলেও আপনার শেষ হবে না। এইসব আপনি বলেনই না। এটা যারা বলে তারা এই দেশটাকে আরো ধ্বংস করার জন্য বলে। আমার কথা, যতদিনই সময় লাগুক, তারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা আবার ইলেকশন করে তারা আসুক, 5 বছরের জন্য জনগণ তাদের ম্যান্ডেট দেখ, আমার দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই, আই স্যালুট দেম। বাট এইভাবে হতে পারে না। এইভাবে হতে পারে না বলে 19 দিন শেষে কি করে, ছেলে মেয়েরা খাওয়ায় দেওয়ায় দীর্ঘশ্বাস নিয়ে ঘুমাইতে যায়। ঘুম তো হয়ই না, উল্টা 3 দিন না ঘুমলে উনি মৃত্যুর মুখে পতিত হয়। সো এটা হতে পারে না, এইভাবে একটা দেশ চলতে পারে না। যে দেশে উনি বললেন পুলিশ যোগদান করেনি, পুলিশ কোত্থেকে যোগদান করবে? মানুষ তো বলে অন্য কথা। কেরানীগঞ্জে 400-500 পুলিশ কেরানীগঞ্জ থেকে জয়েন করেছিল, কারোরই বাড়িতে কেরানীগঞ্জ না। এরকম বাংলাদেশে অনেক জেলা থেকে পুলিশ জয়েন করেছিল, কারোরই বাড়িতে। তো এই পুলিশদের বাড়ি যেখানে, সেখানে যদি পুলিশরা চলে যেয়ে থাকে, তাহলে তো এই পুলিশ আর আবহমান কালেও আসবে না। সো দ্যাট পুলিশের চাকরি নিয়োগ দিতে হবে তাড়াতাড়ি। পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে তো সেটা বলে না, মাত্র 200 কাছাকাছি পলাতক বা নিহত হয়েছে 42 জনের মতো, এর বাইরে কিন্তু কাউকে আর দেখানো হয়নি। উপদেষ্টা যেমন বলছিলেন যে এটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক তো হচ্ছেই না, আরো বেঠিকের দিকে ধাবিত হচ্ছে। ঠিক ওনাদের কথা ওরকমই। সব কথায় তো সরকারের সব কথায় আপনি পর্যন্ত জানাবে, নট নেসেসারিলি। আপনার উনি যে কথাটা বললেন ইস্তেহারে আমাদের এটা অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে, আমি তো ওনাকে গাছে কাঁঠাল গুফে তেল দিতে পারি না। আমি ওনার কথাটা ঠিক আছে, আমি আমার নেতা জনাব তারেক রহমানের কাছে পর্যন্ত পৌঁছে দিতে পারি। 1 নাম্বার। 2 নাম্বার, ইস্তেহার তো তখনই আসে যখন নির্বাচনের ঘোষণা হবে, নির্বাচনের নমিনেশন পেপার কেনা হবে, তখন নির্বাচনী 8-10 দিন আগে নির্বাচনের একটা প্রত্যেক দল তাদের একটা ইস্তেহার দিবে, যদি আমি সরকারে যাই তাহলে আমি এই করব। মানে যদি বৃষ্টি হয় তবে আমি খেলতে যাব না, বৃষ্টি হয়েছে তাই আমি খেলতে যাইনি, এরকম কাহিনী। তো এই জায়গায় ইস্তেহারে ওনাদের একটা সময় যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গার্মেন্টসগুলোর ব্যবস্থা করে দিয়েছিলেন, ওনাদেরকে টেক্সটাইল মিলের ব্যবস্থা করে দিয়েছিলেন, উনি কি বুকে হাত দিয়ে বলতে পারবে একজন টেক্সটাইল মিলের মালিক হিসেবে যে আমার টেক্সটাইলে বাংলাদেশে আমি সুতা, আমি ভালো বানাই মন্দ বানাই, আমার সুতা আমি কিনবো, আমি চটকদার সুতা বাইরে থেকে কম দামে ছেড়ে দিবে যে কোনো দেশ, আমি কিনবো, আমার দেশে টেক্সটাইল মিল মালিকগুলো মারা যাবে? এটা তো হতে পারে না, এটা একটা দেশের ল হতে পারে না, একটা দেশের সিস্টেম হতে পারে না, এটা সিস্টেম হয়। সেই জায়গায় আমি বলতে চাই, উনি কি এই কথাটা দিতে পারবে? একটা সময় আমি এবং আমার হাজবেন্ডও গিয়েছিলাম আপনার নিটের টেক্সটাইল করার জন্য, মাঝপথে আল্লাহকে হাজার শুকর, মাঝপথে যখন আমাদের বলছে যে পাশের দেশ কিন্তু চলে আসলে তোমরা কিন্তু একদম মারা যাবা, জমি জিরাত বেচাও, এটার গার্মেন্টসে কি কই আলোচনা শেষ করব আমরা, তার আগে একটু আমি ওনাকে বলবো, উনি যদি ওই নিশ্চয়তাটা দিতে পারে, এলসি খুললে তখন ব্যাংকও কিন্তু ওনাকে ব্যাক টু ব্যাক এলসি দিবে, যদি ওনার প্রতি ব্যাংক বিশ্বস্ততা অর্জন করতে পারে, ব্যাংকের তলানি থেকেও চেষ্টা করবে, ওনারা ওনাদের বিশ্বস্ততা রাখতে পারে, আলোচনা শেষ করতে চাই, বিদেশের মাল কেনার ক্ষেত্রে বিশ্বস্ততা রাখতে পারে না, উনি ওনার কথাটা বলবেন। আপনাকে
অসংখ্য ধন্যবাদ। তার আগে একটু স্মরণ করে দিতে চাই আপনার এলাকা জামালপুর, শেরপুর সব বিভিন্ন এলাকায় যে বন্যা দেখা দিয়েছে, আপনি জানেন যে পানির নিচে চলে গিয়েছে। আমরা এটি আসলে শেষ সময় আলোচনা করতে চেয়েছিলাম, হাতে সময় নেই। সেখানে আসলে সেইভাবে গুরুত্ব পাচ্ছে না এখনো ত্রাণ তৎপরতা বা উদ্ধার কার্যক্রম। অনেকখানেই যায় নাই। ত্রাণ তৎপরতা নিয়ে তো কথা বলেছি কম না, এর আগে নোয়াখালী লক্ষ্মীপুর নিয়েও অনেক আমরা কথা বলেছি। আমরা মানুষের এই ন্যায়ের মধ্যেও মানুষের উৎফুল্লতা দেখেছি। মানুষ ব্যাংক ভেঙে টাকা দিয়েছে। এক ভদ্রলোককে আমি দেখলাম, সে বলল যে আমার মা 4 বছর আগে মারা গিয়েছে, আমার মায়ের এই লাশ স্মৃতিচিহ্ন ব্যাংকটা ভাঙলো, অনেকগুলো টাকা, অনেকগুলো 100-1000 টাকার নোট আমি দেখলাম। তো ওই আবেগটা দিয়ে কিন্তু সে দিয়ে গিয়েছিল, কিন্তু ঠিক যথাযোগ্য জায়গায় পৌঁছে নেয়। দেওয়া তো দূরের কথা, আমরা শুনি 1000 কোটি টাকা আসছে, 2000 কোটি টাকা আসছে বিদেশ থেকে। দুর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত। দুর্গত মানুষের পাশে ওইভাবে আমরা সরকারকে দেখছি না। আপনার মাধ্যমে আমরা জানাতে চাই, জামালপুর, শেরপুর সহ বাংলাদেশের যে কোনো জায়গায়, সব জায়গায় আমাদের সমানই কষ্ট। যে কোনো জায়গায় বন্যা যেখানে যেখানে হয়েছে, কৃত্রিম বন্যাই হোক আর অকৃত্রিম বন্যাই হোক, সেইখানে সরকার পাশে দাঁড়ায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি, আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার। আমরা আলোচনা শেষ করতে চাই, বন্যা দুর্গতদের কষ্টের কথা দিয়ে আলোচনার আজ শেষ করতে চাই। যেটি আপনি জানেন যে উত্তরবঙ্গেও তিস্তা পাড়েও প্রাকৃতিক দুর্যোগ এটা আমাদের আবহমান কালের সাথী, হ্যাঁ বলা চলে। ভৌগোলিকভাবে আমরা ভারতের থেকে একটু নিচের দিকে আমাদের অবস্থান। ভারতের উপরে আরও কিছু দেশ রয়েছে, তাদের উপরেও পানি আসে। উপর উজান ভাটির একটা খেলা পানির ক্ষেত্রে কার্যকর। এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে প্রতিবেশীকে ইনফর্ম করা লাগে, যেটা কুমিল্লা, ফেনী, নোয়াখালী উজানের দেশগুলোকে ভাটিতে পানি ছাড়তে হলে তাদেরকে ইনফর্ম করতে হয় প্রস্তুতির জন্য। আমরা সেটা পাইনি। প্রতিবেশী দেশ একটি নির্মম আচরণ করেছে, আমাদের অসংখ্য ফসলাদি পশু পাখি মারা গিয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। আবার এখন এটা ময়মনসিংহ অঞ্চলে আপনার জামালপুর, শেরপুরে আজকে দেখা যাচ্ছে। কিছুদিন আগে উত্তরবঙ্গে লালমনিরহাট, তিস্তাপাড়ের জনপদেও সেটা দেখা গিয়েছে। আমাদের সমস্ত জায়গাগুলোতেই যেখানে যেখানে এই মানুষের ত্রাণ সাহায্য প্রয়োজন, সেখানে ত্রাণ তৎপরতা বাড়ানো উচিত, সরকারের নজরদারি বাড়ানো উচিত। যেহেতু সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স মাঠে আছে এখন, তাদেরকে যথাযথভাবে পৌঁছানো অনেক সহজ, কোনো রাজনৈতিক নেতাকর্মী ছাড়াই, এবং ভলান্টারি অনেক সেনাবাহিনী মাঠে আছে এবং তারা নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। সংগঠন আছে, অনেক আঞ্চলিক সংগঠন আছে, বিভিন্ন রকম সামাজিক সংগঠন আছে যারা সাহায্য সহযোগিতা নিয়ে যায়। শুধু ত্রাণ তৎপরতা অনেক সুন্দরভাবে পৌঁছানো সহজ। এখানে আমি আলোচনা শেষ করব, হাতে সময় নেই। কথা বলতে চাই, যারা এই দেশ প্রত্যেকের ট্যাক্স ফাইলটাকে খুব জোরালোভাবে ধরা উচিত। যারা বিদেশে ছেলে মেয়ে পড়ায়, তার কয় টাকা দেশে রোজগার করে, তার ট্যাক্স ফাইলটাতে কি আছে, সে সরকারি কর্মকর্তা হোক বেসরকারি হোক। মাখন সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে কোনো শ্রেণী পেশার একদমই সময় নেই, মালিকদের বিষয়ে শারদ দিতে হবে, আবার তাদের প্রতি কঠোর হইতে হবে। শ্রমিকদের বাঁচাইতে হবে, টেক্সটাইলকে বাঁচাইতে হবে, গার্মেন্টসকে বাঁচাইতে হবে, বিদেশ থেকে রেমিটেন্স আনতে হবে প্রচুর। এক মিনিট আপনার কাছে জানতে চাই যে আপনাদের ব্যবসায়ীদের যে বর্তমান অবস্থা, এখান থেকে পরিত্রাণ রূপে আসলে সরকারের পক্ষ থেকে কি সহযোগিতা আপনারা প্রত্যাশা করেন? যদি এখন এই সেক্টরটা বাঁচানোর জন্য যদি বাঁচাতে হলে কি করা দরকার, পদক্ষেপ প্রয়োজন? তাদের অনতিবিলম্বে যারা সত্যিকারের প্রকৃত ব্যবসায়ী, তাদের প্রণোদনা দেওয়া উচিত। প্রণোদনার ব্যবস্থা করতে হবে। কোনো না, লোন না, প্রকৃতপক্ষে যে এই ক্ষতিটা হয়েছে কয়েক মাসের, এর বিনিময়ে একটা কারণ লোন দিলে লোন শোধ করতে পারবে না। সুতরাং এই প্রণোদনটা দিয়া এই দুর্দিনে সাহায্য করা, খুব কষ্ট হয়ে যাবে গা সামনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নীলোফার চৌধুরী মনি, আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুরো প্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।